হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে পরশর টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 248 এখানে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে সেটটা দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নেব। আমরা সরাসরি দেখো বিভাগ গ চলে যাচ্ছি। বিভাগ গ এবং ঘ এর প্রশ্ন, মানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্রশ্নগুলো সলভ করে নেব। দেখো 3.1 আমাদের প্রথম যেটা প্রশ্ন দেওয়া হয়েছে, মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোন স্তরের ক্ষয়ের ক্ষতিকারক প্রভাব। এটা আমরা ইবিটিএতেও অনেকবার পেয়েছি, পর্ষদেও হয়তো পেয়েছি। দেখো, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব হচ্ছে যে ওজোন স্তর যদি ক্ষতিগ্রস্ত হয় বা ধ্বংস হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে পৃথিবীর উষ্ণতা বাড়বে। মানে প্রথম যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন ঘটবে। 2 নম্বর, ওজোন গহ্বর সৃষ্টি হওয়ার ফলে অতিবেগুনি রশ্মিগুলো সরাসরি পৃথিবীতে আসবে, তার ফলে বিভিন্ন রকমের রোগ যেমন ক্যান্সার, সানবার্ন, তারপরে চোখে ছানি পড়া, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। এরপর দেখো, উদ্ভিদের ক্ষতি হবে, উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে, আর জলে থাকা জীব যেমন অ্যালগি, অ্যারকি, ব্যাকটেরিয়া এগুলো কিন্তু কমে যাবে। 3.2 এখানে গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে। বলেছে দেখো, 57 সেমি পারস্তম্ভের চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো। তাহলে প্রথমে চাপ যেটা বলেছে 57 সেন্টিমিটার, সেটা আমরা লিখলাম। 57 সেন্টিমিটার মানে তোমরা জানো যে যদি সেন্টিমিটারে দেয় তাহলে সেটাকে 76 সেন্টিমিটারে ডিভাইড করে আমরা সেটাকে এটিএম এ প্রকাশ করতে পারি। যদি মিলিমিটারে দেয়, যদি মিলিমিটারে দেয় তখন কিন্তু তোমরা 760 দিয়ে ভাগ করবে, নিয়ে এটিএম এ প্রকাশ করবে। তাহলে এখানে 57কে 76 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে 0.75 এত এটিএম। তাহলে আমরা চাপটা বের করলাম। মোল সংখ্যা দেখো, কার্বন ডাইঅক্সাইডের কথা বলেছে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড দেখি CO2 মানে এখানে কার্বনের ভর হচ্ছে 12, অক্সিজেনের ভর তুমি জানো পারমাণবিক ভর 16, আর আণবিক ভর হচ্ছে 16 দিয়ে 32। তাহলে 32 লিখলাম, তাহলে 32 আর 12 যোগ করলে হচ্ছে 44। তার মানে 44 গ্রাম মানে হচ্ছে 1 মোল। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 1 মোল, তাই না? তাহলে 2.2তে কত মোল? তাহলে 44 গ্রামে 1 মোল, 1 গ্রামে হচ্ছে 1/44 মোল। তাহলে 2.2তে কত ইন্টু 2.2 ওপরে বসে গেল, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া হয়েছে। তাহলে 2.2কে আমরা 44 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি যে 2.2 গ্রাম মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের 0.05 মোল। উষ্ণতা বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস, 273 যোগ করে পেলাম আমরা 373 কেলভিন। এবার সূত্র জানো, আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ, সেটা হচ্ছে পি ভি ইকুয়াল টু এনআরটি। তাহলে ভি কত? ভি হবে, পিটা নিচের দিকে চলে আসবে, তাহলে এনআরটি বাই পি। এবার মানগুলো বসাবে। এন আর আর হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার এককে, যেটা সেই মানটা বসাবে, যেহেতু আমরা লিটারে বের করব মানটা। টেম্পারেচার 300 আর প্রেসার এটা বসাবো, আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি 1.64 লিটার। তাহলে এটা হচ্ছে নির্ণেয় আয়তন। কেমন গাণিতিক সমস্যাগুলো তোমরা বুঝে নেবে। প্রত্যেকটা প্রশ্ন খুব সহজ করে বোঝানো হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পারো। তোমরা অনেকেই কমেন্ট সেকশনে জানাও ক্লাসগুলো ভালো লাগে। তোমাদের কমেন্ট সেকশনে মানে এই কমেন্টগুলো দেখে বা শুনে কিন্তু আমাদের খুব ভালো লাগে। বাকিরা যারা দেখছো তারাও অবশ্যই জানাবে কোনো গাণিতিক প্রশ্নের আনসার বুঝতে অসুবিধা হলে বা যে যে জায়গাগুলো তোমাদের প্রবলেম হচ্ছে সেগুলো বলবে। অবশ্যই নেক্সট ক্লাস থেকে সেগুলো কিন্তু আমরা কভার করার চেষ্টা করব। কেমন? সময় খুব কম, আমি ক্লাসগুলো বেশিরভাগ দ্রুত শেষ করার চেষ্টা করি, তবুও দেখবে ক্লাসগুলো লেন্দি হয়ে যায়, 30 মিনিট বা এরকম কাছাকাছি হয়ে যায়। যাই হোক, যেগুলো মানে ব্যাখ্যা করার প্রয়োজন আছে, মোটামুটি মনে করি যে এগুলো তোমাদের বোঝানোর প্রয়োজন আছে বা এগুলো অনেক স্টুডেন্টের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, সেগুলো কিন্তু আমি খুব সহজ করে বুঝিয়ে দিই। দেখো, 2 নম্বরের যেটা গাণিতিক সমস্যা সেটা হচ্ছে যে 300 কেলভিন উষ্ণতায় আর 760 মিলিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন বলেছে 300 ঘন সেমি। তাহলে এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত? তাহলে আমরা প্রথমে যেটা চাপ বলেছে P1 সেটা 760 মিলিমিটার, সেটা লিখলাম। আয়তন 300 ঘন সেমি, উষ্ণতা 300 কেলভিন, এটা আমরা পেলাম। এবার বলছে এসটিপিতে কি হবে? এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে? এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার। এসটিপি মানেই সেখানে প্রেসার কত ধরা হয়, চাপ ধরা হয় 760 মিলিমিটার চাপ অফ এইচজি। যখন আমরা যদি কোনো অঙ্ক পাই যেখানে আমাদের লিটারে বার করতে হবে, তখন এটিএম 1 এটিএম হবে এসটিপিতে চাপ। কেমন? এটা তোমরা লিখবে। চূড়ান্ত উষ্ণতা এসটিপির ক্ষেত্রে মানে প্রমাণ উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে সেটা হচ্ছে 273 কেলভিন। এবার সূত্র বয়লার চার্লসের কম্বিনেশন, যেটা রুল বা ল, সেটা হচ্ছে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। সেখান থেকে V2 বার করবে, তাহলে T2টা এদিকে চলে আসবে উপরে আর P2টা নিচে আসবে। তো সেটাই আমাদের এখানে নিচে করা হয়েছে। এরপরে জাস্ট মানগুলো বসাবে। P1 এটা, এটা V1, এটা T2, এটা T1, এটা P2 বসাবে, ক্যালকুলেশন করবে। দেখো এখানে
300 300 কেটে যায়, 760 760 কেটে যায়, শুধু 273 পড়ে থাকে। তাহলে 273 ঘন সেমি বা সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে ওই এসটিপিতে ওই গ্যাসের নির্ণীয় আয়তন। এরপরে 3.3, এই গাণিতিক যে সমস্যা সেটাও কিন্তু দারুণ ইম্পর্টেন্ট। তার কারণ দেখো এটা কিন্তু রিপিট হচ্ছে, যেগুলো রিপিট হচ্ছে বা যে প্যাটার্নটা ফলো করা হচ্ছে সেই প্যাটার্নের অঙ্ক তোমরা বেশি করে প্র্যাকটিস করবে। আর অনেক আগে থেকে আমি বলেছি যে চলতরিৎ হোক, আলো হোক, রাসায়নিক গণনা ক্ষেত্রেও যে যে ফর্মুলাগুলো কাজে লাগছে সেগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করবে। রাসায়নিক গণনার ক্ষেত্রে যে যে গাণিতিক সমীকরণগুলো, গাণিতিক সমীকরণ নয়, রাসায়নিক বিক্রিয়ায় যে সমীকরণগুলো বেশি বেশি করে কাজে দিচ্ছে সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করবে। তার কারণ রাসায়নিক গণনার ক্ষেত্রে সমিত সমীকরণ দরকার। তাহলে বিক্রিয়াজাত পদার্থ কী কী উৎপন্ন হচ্ছে, তাদের মধ্যে ব্যালেন্স, সবগুলো তোমরা একদম পুরো লিখে লিখে প্র্যাকটিস করে রাখবে। তাহলে দেখবে ফিজিক্যাল সায়েন্সের যেগুলো প্রশ্ন আছে গাণিতিক প্রশ্ন, সেগুলো তোমাদের কোনো কিছু প্রবলেম হবে না। ইজিলি 2 নম্বরের তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম একটা বা দুটো আসুক, বা ওইদিকে 3 নম্বরের একটা বা দুটো প্রশ্ন, জেনারেলি একটাই দেয়, সেগুলো তোমরা সহজে কিন্তু পেরে যাবে। এখানে আমাদের বলেছে যে বায়ু মাধ্যমে কোনো মাধ্যমের মানে প্রতিসরাঙ্ক √2, মানে মিউ এর মান বলে দিয়েছে √2। বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের রশ্মির চ্যুতি কত হবে? তাহলে এখানে আমাদের আচ্ছা 1 মিনিট, আমি আরেকটু উপরে করে দিই। হ্যাঁ, মিউ যেটা বলেছে মানে প্রতিসরাঙ্ক √2 বের করলাম, আপতন কোণ 45 ডিগ্রি, তাহলে আমাদের প্রতিসরণ কোণ আরটা বের করতে হবে। আমরা মিউ মানে প্রতিসরাঙ্ক মানে জানি সাইন আই বাই সাইন আর। সাইন কত হবে? 45 ডিগ্রি, যেহেতু আপতন কোণ 45 ডিগ্রি। আর সাইন আর মানে আমরা জানি না কত, সেটাই বের করতে হবে, তাহলে আরটা আরই রাখবো। এবার সাইন আরটা উপরে গেলে √2টা নিচে চলে আসবে, তাহলে সাইন আর মানে হচ্ছে সাইন 45 বাই √2। সাইন 45 ডিগ্রির মান তোমরা জানো 1/√2, আর নিচে √2 ছিল, তাহলে 1/√2 লিখলাম। দেখো √2 হয়ে যাচ্ছে √4, তাই না? এটা কত হয়ে যাচ্ছে? 1/√4। 4-এর বর্গমূল হচ্ছে 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/2। দেখো আমি এখানে লিখেছি 1/2 কত ডিগ্রি মান? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। এবার সাইন দুই দিকে কেটে দাও, তাহলে আর মানে হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। তার মানে প্রতিসরণ কোণের মানটা আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। এবার চ্যুতি কোণ কত? চ্যুতি কোণ এখানে দেখো আপতন কোণ 45 ডিগ্রি, আই এর মান হচ্ছে 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ হচ্ছে 30 ডিগ্রি। মাইনাস করে দাও, তাহলে 45 থেকে 30 মাইনাস করে আমরা পেয়ে যাচ্ছি এখানে 15 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ওই চ্যুতি কোণের মান। নেক্সট কোয়েশ্চেন অথবা দিয়ে প্রশ্ন এখানে বলেছে, দেখো এখানে পুরো প্রশ্নটা কিন্তু নেই, পুরোটা কিন্তু প্রিন্ট হয়নি। প্রশ্নটা অ্যাকচুয়ালি হতো যে কাঁচ ও জলের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে 3/2 ও 4/3, তাহলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক সেটা আমাদের মানে এখানে আমাদের কী বার করতে হবে? এখানে আমাদের VW, কেমন, সেটা কিন্তু বের করতে হবে। কাঁচ সাপেক্ষে জলের এখানে বেগটা বার করতে চাই, তাই ভি বার করতে চাই, VW। যাই হোক, এখানে আমাদের তাহলে μg বাই μw সেটা আমরা লিখবো, সেটা মানে VW বেগ, আর এখানে জি মানে হচ্ছে গ্যাস, কেমন, বায়ুতে বেগ, আর ডাব্লিউ মানে হচ্ছে ওয়াটার, আলো বলছি, জলের মধ্যে বেগ। উপরটা হচ্ছে জলের মধ্যে বেগ, আর এটা হচ্ছে গ্যাস মানে বাতাসে বেগ। এবার ওপরে মিউজির মান বলেছিল যে বাতাসে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক, বাতাস তো নয়, এখানে জি মানে গ্লাস, আমি প্রথম থেকে এই জিনিসটা ভুল বললাম। এখানে জি মানে হচ্ছে গ্লাস, মানে অ্যাকচুয়ালি জি মানে গ্যাস, এয়ারও হয় এই জন্য, কিন্তু প্রশ্নটা যেহেতু পুরোটা নেই তার জন্য একটু অসুবিধা হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি জি মানে গ্লাস মানে হচ্ছে কাঁচ মাধ্যম, তাই না? কাঁচ মাধ্যমে, তা কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক বলেছে 3/2, তাই জন্য উপরে 3/2 বসালাম। আর জলের যেটা পরম প্রতিসরাঙ্ক 4/3, সেই জন্য এখানে নিচে 4/3 বসানো হয়েছে, সেটা আমরা লিখলাম, কেমন। এবার এই জিনিসটা মানে হচ্ছে μg বাই μw, তো μg বাই μw মানে তো এইটা, এটা আমরা বসালাম। আর এখানে ভিজি যেটা মানে বায়ুর মধ্যে নয়, ওই মাধ্যমের মধ্যে আলোর বেগ, মাধ্যমের মধ্যে মানে এখানে ওই কাঁচের মধ্যে আলোর বেগ কত সেটা তোমাদের ডেটাটা বলে দেওয়া ছিল, সেটা হচ্ছে 2 × 10⁸। টেক্সট মানে তোমাদের এখানে টেস্ট পেপারে কিন্তু প্রিন্ট হয়নি এই জায়গাটা, কেমন। এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে VG, মানে ওই কাঁচ মাধ্যমে আলোর বেগটা বলে দিয়েছে 2 × 10⁸। তো সেটা আমরা লিখলাম, তাহলে এটা VW আমাদের বের করব। আর যেটা জি মানে কাঁচ মাধ্যমে আলোর বেগ সেটা বলে দিয়েছে, সেটা আমরা নিচে লিখলাম। আর এটা ক্যালকুলেশন করেছি এই যে উপরে, মুছে দিয়ে অনেকগুলো হয়ে গেছে, এই যে 3/2 আছে আমার উপরে, এটা 3/2 লিখলাম, নিচে 4/3, তাহলে উল্টে গেলে কত হবে? 3/4। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 3 × 3 = 9 আর 2 × 4 = 8, তাহলে 9/8, কেমন। আর এটা VW লিখলাম, আর এটা লিখলাম, তাহলে VW কত হবে? তাহলে VW এটা আমার এদিকে চলে আসলে গুণ হয়ে যাবে, তো সেটা উপরে চলে এসেছে দেখো। এরপর ক্যালকুলেশন 4 × 2 = 8, তাহলে নিচে 4 হয়, তাহলে 9কে 4 দিয়ে ভাগ করবে, তাহলে হয়ে যাবে 2.25।
আর 10⁸ আছে, তাহলে এটা লিখবে। তাহলে 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 বা মিটার সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে আনসার। নেক্সট 3.4 ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল ব্যবহার কেন সুবিধা? তার কারণ সিএফএল এর মানে শক্তির সাশ্রয়টা কম হয় আর তার আয়ুটাও কিন্তু অনেক বেশি এখানে দেওয়া হয়েছে। 3.5-এ কার্বন ডাইঅক্সাইডের লুইস ডট গঠন। অনেকবার আমরা বলেছি যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের ইলেকট্রন বিন্যাস করবে, বাইরের কক্ষে 4টে ইলেকট্রন, এদিকে দুটো দেখাবে। অক্সিজেনের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন দেখাবে, 6টা ইলেকট্রন অঙ্কন করবে, এখানেও 6টা ইলেকট্রন অঙ্কন করবে। এবার কি হবে, এই যে কার্বনের দেখতে পাচ্ছ এদিকে 2টো ইলেকট্রন, সে 2টো ইলেকট্রন এখানে তারা পেয়ারিংয়ের জন্য দেবে, এখানেও কিন্তু পেয়ারিংয়ের জন্য দেবে। এখানেও অক্সিজেন 2টো ইলেকট্রন দেবে, কার্বন 2টো ইলেকট্রন দেবে, পেয়ারিং হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ 2 জোড়া ইলেকট্রন জোড়, এখানেও 2 জোড়া ইলেকট্রন জোড় হবে। সমযোজী বন্ধনের মাধ্যমে মানে গঠিত সমযোজী বন্ধনের মাধ্যমে সমযোজী যৌগ এখানে কার্বন ডাইঅক্সাইড গঠিত হয়। 2 জোড়া ইলেকট্রন জোড় এখানে আছে, তার জন্য ডাবল বন্ড দেখতে পাচ্ছি এখানে। এখানেও 2 জোড়া, দুটো এই যে এটা আর এটা মিলে একটা বন্ড, আবার নিচেও এটা আর এটা মিলে একটা বন্ড, তাই না? 2টো ইলেকট্রন মিলে একটা বন্ড হয়, তাহলে এখানেও ডাবল বন্ড দেখতে পেলে, এখানেও ডাবল বন্ড, এরকমভাবে কিন্তু তৈরি হয়। 3.6-এ আসি। দুটি মৌল বলেছে এ আর বি, তাদের ইলেকট্রন বিন্যাস বলে দিয়েছে, ইলেকট্রন বিন্যাস নয়, তাদের পরমাণু ক্রমাঙ্ক বলেছে, একটা 12 একটা 17। ইলেকট্রন বিন্যাস করে নেব 2,8,2, এটা হচ্ছে 2,8,7। ভাঙাটা তোমরা নিশ্চয়ই জানো। এরপরে এ বি যদি যুক্ত হয় তাহলে কী ধরনের যৌগ গঠিত হবে? এ মৌলর বাইরের কক্ষে 7টা ইলেকট্রন, বাইরের কক্ষে আছে 2টো ইলেকট্রন, তাহলে 2টো ইলেকট্রন যদি হয় তাহলে যোজ্যতা কত হবে? 2 হবে, এবং এটা 2 নম্বর যে গ্রুপ বা 2 নম্বর যে শ্রেণী, সেই শ্রেণীর মধ্যে থাকবে। 2 নম্বর শ্রেণী মানে সেটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 1 নম্বর গ্রুপ মানে হচ্ছে সেটা কি থাকে, সোডিয়াম পটাশিয়াম, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম ফ্রান্সিয়াম, এরকমভাবে থাকে। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ক্ষার ধাতু, তারপরে যে গ্রুপ সেটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে 2 নম্বরের ক্ষারীয় মৃত্তিকা ধাতু। বি মৌলের বাইরের কক্ষে 7টা ইলেকট্রন। আমি বলেছি যোজ্যতা বের করার সময় বাইরের কক্ষে একটা থাকলে একই হবে, 2 থাকলে 2 হবে, 3 থাকলে 3 হবে, 4 থাকলে 4 হবে। 4-এর বেশি হলে যদি 5 হয় তখন 8 থেকে বিয়োগ করবে 5, নিয়ে বলবে যোজ্যতা তার 3। কারো বাইরের কক্ষে যদি 6টা ইলেকট্রন থাকে তাহলে 8 থেকে 6 বাদ দেবে, নিয়ে বলবে তার যোজ্যতা হচ্ছে 2। কারো বাইরের কক্ষে 7টা ইলেকট্রন থাকলে বলবে 8 থেকে 7 বিয়োগ করে যোজ্যতা 1। এখানে 7টা ইলেকট্রন, তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে 1, মানে অষ্টক পূর্তির জন্য কটা লাগে? একটা লাগে, এটাই যোজ্যতা। কেমন? কিন্তু এটা গ্রুপ 17-এ, তো 7টা শেষ কক্ষে 7টা ইলেকট্রন মানে গ্রুপ 17-এ আছে হ্যালোজেন মৌল, মানে অধাতু। এবার যখন কি হবে, এখানে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে এ মৌলের যোজ্যতা কক্ষে যে 2টো ইলেকট্রন দেখতে পেলাম, তারা কি করবে, সেই 2টো ইলেকট্রন বি মৌলের একটা করে দেবে। কেমন? একটা করে দেবে, নিয়ে এখানে আমাদের তড়িৎযোজী বন্ধনের মাধ্যমে বা আয়নীয় বন্ধনের মাধ্যমে আয়নীয় যৌগ AB2 গঠিত হবে। মানে এর বাইরে কক্ষে 2টো ইলেকট্রন, তো কী করবে, একটা ইলেকট্রন এই বিকে দেবে আর আরেকটা ইলেকট্রন এই বিকে দেবে, তাহলে 2টো বি মৌল লাগছে আমাদের, 2টো বি মৌল লাগছে। তাহলে এ টোটাল 2টো ইলেকট্রন লস করলো, তার জন্য মাথায় 2টো প্লাস, এটা একটা ইলেকট্রন গ্রহণ করেছে তার জন্য একটা মাইনাস, এই বিটার মধ্যেও কিন্তু একটা মাইনাস। কেমন? তাহলে যৌগটা হচ্ছে AB2। কেমন? বা আরেকভাবে বলতে গেলে এ লিখলাম, বি লিখলাম, এর যোজ্যতা ছিল 2, সেটা বির নিচে বসবে, বির যোজ্যতা 1, সেটা এর নিচে, কিন্তু আমরা 1 লিখি না, তাই জন্য AB2 এটা হচ্ছে ওই যৌগটার সংকেত, এবং এটা হচ্ছে আয়নীয় যৌগ, অবশ্যই লিখে দেবে। নাইট্রোলিন তোমরা জানো, নাইট্রোলিন মানে ক্যালসিয়াম সায়ানামাইড আর নাইট্রোজেনকে 1100°C উষ্ণতায় উত্তপ্ত করলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন এই যে মিশ্রণ তৈরি হয়, ধূসর মিশ্রণ, সেটা হচ্ছে নাইট্রোলিন, এবং এটা জমিতে সার হিসাবে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, অথবা দিয়ে নাইট্রোজেন তৈরির সমীকরণ লিখতে বলেছে, তাহলে শুধু সমীকরণটা লিখবে, চাইলে ভাষাতে একবার লিখতে পারো যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম নাইট্রেটের বিক্রিয়ায় অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হয়, পরে সেটা বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই সমীকরণগুলো দেবে। 3.8 বলছে বিশুদ্ধ ধাতু থেকে সংকর ধাতু ব্যবহারের সুবিধা। সংকর ধাতু বেশি কঠিন হয়, নমনীয় হয়, ঘাতসহ হয়, ক্ষয়রোধী, নিষ্ক্রিয় প্রকৃতির হয়, এগুলোই দেবে। নেক্সট, অথবা দিয়ে প্রশ্ন, পিতলের পাত্রকে দীর্ঘদিন আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ রঙের ছোপ পড়ে কেন? এখানে অ্যাকচুয়ালি এখানে কি হয়, কপারের জিনিসকে যদি, পিতল মানে কি তোমরা লিখবে, পিতলের একটি উপাদান হলো, পিতল একটা সংকর ধাতু যার একটা অন্যতম উপাদান হলো তামা বা কপার। পিতলের মধ্যে কি থাকে? কপার থাকে। এবার তামার তো জিনিস ওটা, পিতল মানে সেটা তামার জিনিস, তাহলে যখন আমরা জলীয়বাষ্পের মধ্যে ফেলে রাখবো, বাতাসের মধ্যে ফেলে রাখবো, তখন বিক্রিয়া করবে, বাতাসের কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এবং এটা জল নয়, অ্যাকচুয়ালি জলীয়বাষ্প, তার সঙ্গে বিক্রিয়া করে কি করছে এখানে দেখো, আমাদের কপার কার্বনেট, কিন্তু বেসিক
বেসিক কপার কার্বন উৎপন্ন করছে, যার বর্ণ হচ্ছে সবুজ, তার জন্য কিন্তু এটা সবুজ হয়ে যায়। এছাড়া দেখো নিচেও দেওয়া হয়েছে সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করেও কিন্তু সবুজ বর্ণের বেসিক কপার সালফেট উৎপন্ন করে। এই জন্য পিতলের জিনিস বাতাসে ফেলে রাখলে তার উপর সবুজ ছোপ পড়ে। এরপর নেক্সট, এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন প্রোপেন, সিএনজির হচ্ছে মিথেন, এছাড়া দেখো ইথেন প্রোপেন থাকে। জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দেবে সেলুলোজ, আর অভঙ্গুরের নাম দেবে পলিথিন, পিভিসি ইত্যাদি। এরপর 4.1গুলো আমরা সলভ করে নেব। যারা যারা এই সমস্ত পিডিএফগুলো পেতে চাইছো, পর্ষদে যে সমস্ত পিডিএফগুলো হয়ে গেছে, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং এবিটিএ যে সমস্ত সেটগুলো হয়ে গেছে, তোমরা চাইলে সেই পিডিএফগুলো পারচেস করতে পারো। দেখো স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। ওয়ান টাইমে একটা তোমাদের মানে রাখা হয়েছে কোর্স ফি, একটা তোমাদের কোর্স ফি, ওয়ান টাইম কোর্স ফি, সেটা তোমরা পে করবে। পে করার পর তোমরা মানে সেই গ্রুপের মধ্যে যুক্ত হয়ে যাবে এবং যে সমস্ত পিডিএফগুলো হয়ে আছে এবিটিএর এবং পর্ষদের, সেগুলো তোমাদের পাঠিয়ে দেবো। দেখো আননেসেসারি কিন্তু অনেকেই মেসেজ করছে, আমি বারবার বলছি এটা কিন্তু পেড ক্লাস, পেড গ্রুপের জন্য আমি বলছি। পেড গ্রুপ মানে সেখানে তোমাদের যে ওয়ান টাইম কোর্স ফি রাখা হয়েছে সেটা পে করার পরে কিন্তু পিডিএফ দেবো। কেমন? যারা ভাবছো যে আমি ক্লাসে, আপনি তো দিচ্ছেন স্যার ইউটিউব থেকে আমি দেখে নেবো, অসুবিধা নেই, তোমরা অবশ্যই ইউটিউব থেকে করে নিতে পারো। কিন্তু যারা ভাবছো যে আমাদের পিডিএফ প্রয়োজন, আমাদের ফার্দার পরে আমাদের রিভিশন দিতে সুবিধা হবে, বা পিডিএফ থাকলে এক জায়গায় আমাদের পড়তে সুবিধা হয়, বারবার রিভিশন দিতে সুবিধা হয়, তারাই, যারা যারা চাইছো পিডিএফ, তারা শুধুমাত্র মেসেজ করো। বাকিদের কিন্তু বারবার বলছি, মেসেজ করার কিন্তু প্রয়োজন নেই, তাই না? ফ্রি তো আমি ইউটিউবের মধ্যে দিয়েই দিচ্ছি, ফ্রি ক্লাস, ফ্রি পিডিএফ, তোমাদের সমস্ত আনসার আমি দেখিয়ে দিচ্ছি, একটাও কিন্তু বাদ রাখছি না, সমস্ত আনসারই কিন্তু আমি করে দিচ্ছি। তাহলে যারা যারা আগ্রহী আছো, এবিটিএ যে সমস্তগুলো পেপারগুলো হয়ে গেছে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞানের, বা পর্ষদের যে সমস্ত সেটগুলো হয়ে গেছে সেগুলো চাইছো, সেগুলোর জন্য তোমরা যোগাযোগ করো, কেমন? আর পর্ষদের যে সমস্ত সেটগুলো পড়ে রয়েছে, বাকি আছে, সেগুলো খুব শীঘ্রই আমরা চ্যানেলে প্রোভাইড করবো, এবং পিডিএফগুলোও কিন্তু যারা যারা পেড গ্রুপে যুক্ত আছো তাদেরকে আমি সেন্ড করে দেবো, কেমন? তাহলে যারা আগ্রহী আছে শুধুমাত্র তারাই মেসেজ করো। আর যারা ভাবছো যে আমি পিডিএফ দরকার নেই, ইউটিউব থেকে হয়ে যাবে, অসুবিধা নেই, ইউটিউব থেকে করে নিতে পারো। দেখো 4.1 চার্লসের সূত্র তোমরা জানো। চার্লসের সূত্র মানে কোনো নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়ানো বা কমানো হয়, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন ছিল তার যথাক্রমে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস ঘটে। এর সঙ্গে ভি বনাম স্মল টি লেখচিত্র অঙ্কন করতে বলেছে, এটা গন্ডগোল করবে না। ভি বনাম স্মল টি, তখন কিন্তু তোমাকে এটা সলিড লাইন এবং তারপরে এখানে ডটেড লাইন দিতে হবে, কারণ এটা বাস্তবে সম্ভব নয়। -273 ডিগ্রি সেলসিয়াসে দেখতে পাচ্ছি এটা এখানে টাচ হয়ে গেছে, মানে তার আয়তনটা 0 হয়ে যাচ্ছে। এই লেখচিত্রটা অঙ্কন করবে। আর যদি ভি বনাম ক্যাপিটাল টি বলে, তখন কিন্তু এরকম মূল বিন্দুগামী সরলরেখা হবে, এতটা বিন্দু করবে, তারপর ডট 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 দিয়ে মূল বিন্দুগামী তোমরা করে নেবে, কেমন? সেটাও একটা লেখচিত্র, দুটোকে কিন্তু গন্ডগোল করবে না, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা লেখচিত্র। এটা হচ্ছে ভি বনাম স্মল টি, এটা হচ্ছে ভি বনাম ক্যাপিটাল টি, দুটোই ইম্পর্টেন্ট। নেক্সট 4.2, এখানে বলছে 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্নের জন্য কত পরিমাণ, এখানেও প্রশ্নটা ভুল আছে, CO3, তোমরা খেয়াল করো। দেখো যাদের কাছে, সবার কাছেই পর্ষদ টেস্ট পেপার রয়েছে, এখানে বলছে সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের জন্য কত পরিমাণ CO3, ওটা কারেকশান করে নাও, ওটা CO3 হবে না, ওটা হবে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে এই সেলে বিক্রিয়া ঘটাতে হবে, মানে আমাকে এই ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা বার করতে হবে। এখানে দেখো বিক্রিয়া প্রথমে লিখবে, কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমাদের কি হচ্ছে, আমাদের কতটা ক্যালসিয়াম মানে আমাদের তৈরি হবে, এখানে ক্যালসিয়াম কার্বনেট লাগবে। তাহলে এখানে আমাদের প্রথমে জায়গাটা মুছে দিই, তো আমি দেখতে পাচ্ছি না, এখানে তোমাদের দেখাবো কিভাবে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 12 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড কত উৎপন্ন হয়েছে, 44 গ্রাম। তাহলে 12 গ্রামে 44 হয়, তাহলে 24 গ্রামে কত, 24 গ্রামে আমার কত, মানে 24 গ্রাম কার্বনকে পোড়ালে কত আমার অক্সিজেন তৈরি হবে। তো সেখানে আমরা দেখছি যে 88 গ্রাম, এটা কিন্তু আমার হচ্ছে আনসার, কারণ 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এবার নেক্সট স্টেপে বলছে যে পরিমাণ আমার 24 গ্রাম কার্বনকে পোড়ালে আমার যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তো সেইটার জন্য আমরা প্রথমে দেখলাম যে আচ্ছা, প্রথম পোর্শনটা 24 গ্রাম কার্বনকে পোড়ালে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমাদের তৈরি হয় সেটা আমাদের আগে বের করে নিই, সেটা আমরা বের করলাম, তবেই তো আমরা নেক্সট পোর্শনে যাব। তাহলে 24 গ্রাম কার্বনকে পোড়ালে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেটা আমরা পেলাম যে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এবার কি বলছে, সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের জন্য কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট CaCO3 আমাকে বিক্রিয়া করাতে হবে এই সেলের সঙ্গে। সোজা কথা, কত পরিমাণ CaCO3 দরকার, এটা হচ্ছে আমাদের প্রশ্ন।
তাহলে সেকেন্ড স্টেপে আমরা ক্যালসিয়াম কার্বনেট লিখলাম, এসে লিখলাম, বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, জল। এই বিক্রিয়াগুলো তোমরা ভালো মতো বারবার বলছি, তোমাদের সুবিধার্থে বলছি। কেমিক্যাল রিয়াকশান সূত্র যা যা পাচ্ছ ইম্পর্টেন্ট, অবশ্যই একটা জায়গায় নোট ডাউন করবে, দেখবে তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। কেমন? একটা জায়গায় নোট ডাউন করতে শেখো। এই ছোটোখাটো ট্রিকগুলো তোমরা এখনও সময় আছে, এখন অ্যাপ্লাই করো, দেখো কিন্তু তোমাদের রিভিশন দিতে মনে রাখতেও সুবিধা হবে। ক্যালসিয়াম কার্বনেট 100 গ্রাম, এটা হচ্ছে 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে গেলে আমাদের 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগে, বা ক্যালসিয়াম কার্বনেট থেকে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে 1 গ্রামে কত? বাই 44। তাহলে 88 গ্রাম আমরা এখানে পেয়েছি, এখানে আমরা 88 গ্রাম পেয়েছি। তাহলে 88 গ্রামে কত আমরা গুণ করে দেবো, 44 2 88, তাহলে 2 পড়ে থাকে আর এখানে 100, তার মানে 200 গ্রাম, এটা হচ্ছে আনসার, ব্যাস। অথবা দিয়ে প্রশ্ন, 2.3 গ্রাম ধাতব সোডিয়ামকে অতিরিক্ত জলের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটানো হলে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে? উৎপন্ন হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত? এখানেও সোডিয়াম এবং জলের সঙ্গে বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে, এখানে পরিমাণটা 80 গ্রাম বের করে নেবে, এখানে সোডিয়াম 23 2 46 সেটা করবে। তাহলে 46 গ্রাম সোডিয়াম থেকে এনওএইচ কত উৎপন্ন হচ্ছে? 80 গ্রাম। তাহলে 2.3 গ্রাম থেকে কত? 46 গ্রাম থেকে 80 গ্রাম, তাহলে 1 গ্রাম থেকে কত? 1 গ্রামে কত হবে? 80 বাই 46, তাই হবে। তাহলে 2.3তে কত? ইন্টু 2.3, সেটাই এখানে করে দেওয়া হয়েছে ডান দিকে, ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে দেখো আমার 4 গ্রাম। কেমন? এবার এসটিপিতে বলছে যে উৎপন্ন হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত? তাহলে 46 গ্রাম সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে কত? 1 মোল, মানে কত? 22.4 লিটার। আয়তন বের করতে হবে, তাহলে 22.4 লিটার। তাহলে 46 গ্রামে যদি 22.4 লিটার হয়, তাহলে 1 গ্রামে কত? 1 গ্রামে তাহলে বাই 46, তাহলে 2.3 গ্রামে কত? ইন্টু 2.3 করো, নিয়ে ক্যালকুলেশন করো, হয়ে যাবে 1.12 লিটার। কেমন? তাহলে এটা হচ্ছে এসটিপিতে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন। তারপরে কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক তোমরা পারবে, অনেকবার আমরা বলেছি। এটা কেন মানে দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয় সেটা তোমরা দেখো। এখানে দৈর্ঘ্যের উপর কেন নির্ভরশীল নয়, তার কারণ আমরা দেখেছি যে θ1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো কঠিন পদার্থের দণ্ডের দৈর্ঘ্য প্রথমে ছিল L1, উষ্ণতা বাড়ালাম, নিয়ে θ2 করলাম। প্রথমে θ1 ছিল উষ্ণতা, তখন দৈর্ঘ্য কত ছিল? L1 ছিল। পরে আমরা উষ্ণতা করে বাড়িয়ে θ2 করলাম, দৈর্ঘ্য L2 হয়ে গেল, বাড়লো। দৈর্ঘ্য বাড়লো কত? তাহলে L2 - L1। উষ্ণতা কত বাড়ালাম? θ2 - θ1। তাহলে রৈখিক প্রসারণ গুণাঙ্ক কত? রৈখিক প্রসারণ গুণাঙ্ক মানে প্রাথমিক যে দৈর্ঘ্য ছিল, প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বাড়াতে, সেটা হচ্ছে রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে L1 এর সাপেক্ষে কত হয়েছে? L2 - L1। কত উষ্ণতা বাড়িয়েছে? তাহলে θ2 - θ1 বাড়িয়েছি, θ2 - θ1 বাড়িয়েছি, তাহলে 1 ডিগ্রিতে কত? তাহলে বাই, এটা দিয়ে ভাগ করলাম। তাহলে এটা আমার হচ্ছে আলফা, মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের বের করা রাশিমালা। তাহলে উপরে L2 - L1 মানে এটা একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের পার্থক্য, সেটা একটা দৈর্ঘ্য, তাহলে উপরে দৈর্ঘ্য। নিচে দেখো L1 মানে দৈর্ঘ্যের একক, θ2 - θ1 মানে উষ্ণতা পার্থক্য, মানেও সেটা ওটা উষ্ণতা, তাহলে উষ্ণতার একক। দৈর্ঘ্যের একক দৈর্ঘ্য একক কেটে যায়, তাহলে পড়ে আছে উপরে 1, নিচে উষ্ণতার একক। তার মানে আমরা দেখতে পাচ্ছি তাহলে দৈর্ঘ্যের এককের উপর কিন্তু নির্ভর করে না। কেমন? কিসের উপর নির্ভর করে? উষ্ণতার এককের উপর নির্ভর করে। এরপরে অথবা দিয়ে তড়িৎ রোধের সঙ্গে সাদৃশ্য বুঝিয়ে তাপীয় রোধের রাশিমালাটা নির্ণয় করো। এটা আমরা অনেকবার বলেছি, অনেকবার পেয়েছি আমরা প্রশ্নটা বিভিন্ন টেস্ট পেপারে, তোমরা এটা দেখে নিও। 4.4-এ অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। এটাও আমি এটা মোস্ট প্রবাবলি সাঁতরার বই থেকে করেছি। সাঁতরার বইয়ে জিনিসটা সুন্দর করে এবং সহজ করে দেওয়া হয়েছে, একটু লেন্দি কিন্তু সুন্দর করে দেওয়া হয়েছে। তোমরা চাইলে এখান থেকে দেখে লিখে নিতে পারো। কেমন? R=2F বা F=R/2। নেক্সট, আলোর অথবা দিয়ে প্রশ্ন বলছে যে প্রমাণ করো প্রিজমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণ ডেল্টা I1 হবে, এটা প্রথমটা I1 + I2 - A। এটাও তোমাদের টেক্সট বুকে আছে, তোমাদের যে টেক্সট বুক থেকে তোমরা প্র্যাকটিস করেছো ছবির মাধ্যমে সেটাই তোমরা করবে। যদি এটাই করেছো তাহলে কোনো অসুবিধা নেই, যদি অন্য করে থাকো তাহলে নতুন করে এটা দেখার দরকার নেই। কেমন? তার কারণ এগুলো হচ্ছে লেন্দি প্রশ্ন এবং চিত্র দেখে তোমাদের আনসার লিখতে হয়, তাহলে হাজারবার বিভিন্ন রকম জায়গা থেকে দেখলে তোমাদের কিন্তু অসুবিধা হবে। কেমন? যারা এটা থেকে করছো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এটাই করবে, খুব সুন্দর দেওয়া হয়েছে আনসারটা। 4.5 বলছে আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণ হচ্ছে যে বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন গ্যাসীয় অণু তারা বেশি যে তরঙ্গ দৈর্ঘ্যের সূর্যালোকগুলোকে শোষণ করে তারপরে শোষিত আলোকরশ্মিকে চারিদিকে ছড়িয়ে দেয়, তাই না? তো এরকমভাবে যে ছড়িয়ে দিচ্ছে সেটাই হচ্ছে বিক্ষেপণ।
প্রশ্ন আছে এর সঙ্গে যে বিপদ সংকেত দেখাতে লাল আলো কেন ব্যবহার করা হয়? তার কারণ দেখো, দৃশ্যমান যতগুলো আলো আছে, তাই না, 7টা আলো, বেগুনি, নীল, আসমানি, সবুজ, কমলা, লাল, হলুদ, যা যা বর্ণ রয়েছে, তার মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্যটা বেশি হয়, লাল আলোর তরঙ্গদৈর্ঘ্যটা বেশি হয়। কেমন? এবার সেই জন্য বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা দ্বারা লাল আলোর বিক্ষেপণ সব থেকে কম হয়। এই সম্পর্কটা মনে রাখবে যে তরঙ্গদৈর্ঘ্য যার যত বেশি, তার বিক্ষেপণ তত কম। তাহলে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি বলেই কিন্তু তার বিক্ষেপণটা সব থেকে কম হবে, মানে ছড়াবে কম। কারণ বিক্ষেপণের পরিমাণ আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। চতুর্থ ঘাতের কী হবে? ব্যস্তানুপাতিক হবে। এটা মোস্ট প্রবাবলি র্যালের একটা সূত্র রয়েছে, এটা তোমাদের এখন দরকার নেই। কেমন? অর্থাৎ লাল বর্ণের আলো বায়ুস্তর ভেদ করে সোজা বহুদূর চলে যেতে পারে, বিক্ষেপণটা হচ্ছে না, তাহলে সোজা ছড়িয়ে যাচ্ছে। দেখবে ওই কি বলে ওটাকে, ভুলে গেলাম আমি, লাইটটা ওটা কি বলে, তোমরা একটা কমেন্ট সেকশনে জানাবে তো। যে লাইটগুলো হয় না, মেলাতে পাওয়া যায়, বাচ্চা ছেলেরা নেয়, নিয়ে লাল আলো অনেকটা দূরে যায়, সেই আলোগুলো দেখবে অনেকটা দূর যায়, তার কারণগুলো ছড়াই কম, তাহলে সোজা আলোটা চলে যাবে, তাহলে অনেকটা দূর পর্যন্ত যেতে পারবে। এই জন্য কোনো বিপদ সংকেত বোঝানোর জন্যই কিন্তু লাল আলো ব্যবহার করা হয়। 4.6 বলছে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে, মানে তড়িৎ প্রবাহের সময়টাকে আমরা পাল্টাবো না, টাইমটা ফিক্সড। তাহলে কোনো পরিবাহী যদি প্রবাহ মাত্রা অর্ধেক করি আর রোধ যদি দ্বিগুণ করি, তাহলে উৎপন্ন তাপ কিভাবে পরিবর্তিত হয়? একদম সোজা। এখানে আমরা কি করব? আমাদের প্রবাহ মাত্রা আই ধরলাম, রোধ আর ধরলাম, উৎপন্ন তাপ প্রথমে H1 ধরলাম। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে? প্রবাহ মাত্রা বলছে প্রথমটার অর্ধেক, তাহলে প্রথমে যদি আই থাকে, পরে I/2। রোধ বলছে পরে দ্বিগুণ হয়েছে, তাহলে প্রথমে যদি রোধ আর থাকে, পরে হচ্ছে 2R। উৎপন্ন তাপ H2। দ্বিতীয় কেস, সেকেন্ড কেস, তার জন্য H2। আর সময়টা অবশ্যই T, চেঞ্জ হবে না। এবার H1 সূত্র কি? H1 সূত্র তোমরা জানো, জুলের সূত্র। H মানে হচ্ছে I²RT বাই J মানে 4.2, এটা। তো সেটা লিখলাম। আর সেকেন্ড কেসে আয়নের বদলে কি হবে? আয়ন মানে হচ্ছে I/2 তার স্কোয়ার, মানে I², 2 স্কোয়ার কত? 4, তার জন্য নিচে 4 লিখেছি। কেমন? আর মানে হচ্ছে 2R, দ্বিতীয় কেস, তো 2R লেখা হয়েছে, T লেখা হয়েছে, বাদবাকি এটা লেখা হয়েছে। কেমন? এবার যদি আমরা এই H1 এর নিচে H2 লিখি, তাহলে H1/H2, H1 এটাই ছিল, লিখলাম। H2 কি ছিল? এইটা ছিল। আমি তার নিচে লিখছি, তাহলে এই জিনিসটা কী হবে? উল্টে যাবে, তাহলে 4R ইন্টু 4.2 এটা উপরে যাবে, আর এই জায়গাটা আমার নিচে চলে আসলো। কাটাকাটি করবো, 4.2 কাটবো, 2 কাটাকাটি করতে পারো এখানে। আচ্ছা, I² কাটবো, RT কাটবো, 2 আর 4 কাটো, তাহলে 2 পড়ে থাকে, তাহলে উপরে 2, নিচে কিছু নেই, মানে 1 পড়ে আছে, তাহলে 2:1। কেমন? 2:1 এটা আছে আনসার, অনুপাত। তাহলে সেকেন্ড, আমরা যদি H1/H2 এটা যদি 2/1 হয়, তাহলে উল্টো করে যদি আমি বলি যে H2/H1, পরে কী হবে? তাহলে 2/1 ছিল, তাহলে সেটা কী হয়ে যাবে? 1/2। মানে পরে উৎপন্ন তাপ প্রাথমিকের কী হবে? পরে যে উৎপন্ন তাপ সেটা প্রাথমিকের অর্ধেক হবে। কেমন? মানে তড়িৎ প্রবাহ মাত্রা অর্ধেক আর রোধ দ্বিগুণ করলে প্রবাহিত উৎপন্ন তাপ প্রথমটার অর্ধেক হবে। 4.6 অথবা, বাবা অনেক গাণিতিক প্রশ্ন দিয়েছে এখানে। এই গাণিতিক প্রশ্ন একদমই সহজ, যারা এগুলো করতে পারো না, দেখো এই জিনিসটা যে পারি না বা এই জিনিসটা বুঝতে পারি না, এই জিনিসটা করবে না, এগুলো একদম ছাঁকা নম্বর পাওয়া যায়, খুব সহজ। এগুলো ক্ষেত্রে যেমন তড়িৎ শক্তি, কোনো বাড়িতে এত ওয়াটের বাল্ব রয়েছে, পাখা রয়েছে বা টিভি রয়েছে, যা কিছু থাক না কেন, তোমাদের সেগুলো দেখে দরকার নেই, তুমি দেখবে যে কত ওয়াট, কটা আছে, কত ঘন্টা চলছে। সূত্র হচ্ছে এনপিটি, নাম্বার, পাওয়ার, টাইম, কত সময় ধরে চলছে, ব্যাস। আর কিচ্ছু দরকার নেই, মানে ট্রাস্ট করো একদম, এই অঙ্ক একদম জলের মতো সহজ, সবাই করতে পারবে। কিন্তু অনেকের ভয় আছে আমি পারি না, অঙ্ক পারি না, চলো তড়িৎ মানে আমি অঙ্ক পারি না, এই বলে ছেড়ে দেয়। এটা কখনোই করবে না, একদমই, এখনো সময় আছে, খুব সহজ অঙ্ক। দেখো বলেছে, প্রথমে আমি এটা মুছে দিই যাতে করে তোমাদের সুবিধা হয়। দেখো 100 ওয়াটের 4টে বাল্ব, তাহলে 100 ওয়াটের 4টে বাল্ব, তাহলে একটার যদি ক্ষমতা 100 হয়, তাহলে 4টার কত হবে? 4x100। তার কারণ সূত্র আমি কি বললাম এখানে? এনপিটি। প্রথমে কটা, সে নাম্বারটা বসাবো, পি মানে ক্ষমতা, কত? 100। ক ঘন্টা চলে? দেখো নিচের লাইনে লেখা আছে বাল্বগুলি প্রতিদিন 6 ঘন্টা, 6 আওয়ার, তাহলে 6 বসালাম। একরকমভাবে 80 ওয়াটের 6টা পাখা আছে, তাহলে 6টা পাখা আছে 80 ওয়াটের, পাখাগুলো 12 ঘন্টা করে চলে, নিচের লাইনে 2 নম্বর লাইনে লেখা আছে, তাহলে 12 লিখলাম। প্লাস
এটা আমি করলাম বাল্বের জন্য, এটা করলাম পাখার জন্য। এবার আমরা টিভির জন্য করব। একটাই টিভি আছে 80 ওয়াটের, সেটা 4 ঘন্টা চলে, তো 4 করলাম। এবার এটা গুণ করবে, এটা গুণ করবে, এটা গুণ করবে, প্লাস করতে হবে মোট কত, তো মোট আমার যোগ করে পেয়ে যাচ্ছি 8480, এত ওয়াট আওয়ার, ওয়াট ঘন্টা। এবার ওয়াট ঘন্টাকে কিলো ওয়াট ঘন্টা করতে গেলে, কিলো করতে গেলে আমি যদি গ্রামকে কিলোগ্রাম করতে চাই তাহলে 1000 দিয়ে ভাগ করি। তাহলে এখানে আমি 1000 দিয়ে ভাগ করবো। 1000 দিয়ে ভাগ করতে গেলে এই 8.480কে যদি আমি 1000 দিয়ে ভাগ করি, সরি 8 পয়েন্ট করে দিলাম, পয়েন্ট না, 8480, একে 1000 দিয়ে ভাগ করলে 3টে শূন্য দিয়ে ভাগ করেছে, তাহলে 3 ঘর দশমিক আগে 1 2 2 ঘর 3 ঘর, মানে এইখানে দশমিক বসবে, এইখানে দশমিক বসালাম। এত কিলোওয়াট আওয়ার মানেই হচ্ছে বিওটি ইউনিট। এবার জুন মাসের কথা বলছি। জুন মাসে কদিন থাকে? জুন মাসে 30 দিন থাকে। তাহলে একদিনে যদি আমার এত খরচ হয়, এত ইউনিট বিল আসে, 30 দিনে 30 দিয়ে গুণ করবো, না বলবো এত ইউনিট বিল আসে। এবার 1 ইউনিটে খরচ হচ্ছে 5 টাকা, তাহলে মোট এত ইউনিট বিল এসেছিলো, তাহলে মোট খরচ কত? 1272 টাকা। এটা দেখবে আনসারটা মোস্ট প্রবাবলি তোমাদের মানে এখানে পর্ষদের মধ্যে ভুল দেওয়া হয়েছে, আনসারটা তোমরা মিলিয়ে নিও। নেক্সট, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র তোমরা জানো। ফ্যারাডের দুটো সূত্র অবশ্যই আমি আগেও বুঝিয়ে দিয়েছি, এখানে নতুন করে বলছি না। ডিসি অফকে এসির সুবিধা বলা হয়েছে দুটো, যেহেতু এখানে দেখো 1 নম্বর দিয়েছে, তাহলে বেশি বড় করে লেখা দরকার নেই। ওই এসির উৎপাদন খরচ কম, সরবরাহ বন্টন সুবিধা, ট্রান্সফরমারের সাহায্যে এসি তড়িৎ বিভবের মান বাড়ানো বা কমানো যায়, ডিসিতে সুবিধা নেই, এগুলো লিখবে। ভর ত্রুটি সংজ্ঞা দেবে, নিউক্লিয় বন্ধন শক্তির সংজ্ঞা দেবে, এবং যে রাশিমালাটা দেওয়া হয়েছে, রাশিমালা এখানে বলে দিয়েছে প্রশ্নটাতে যে ভর সংখ্যা উপরে হয়তো লেখা আছে কোথাও, এই যে ভর সংখ্যা হচ্ছে এ, কেমন? আর পরমাণু ক্রমাঙ্ক জেড, পরমাণু ক্রমাঙ্ক হয়েছে জেড, এই যে জেড মাঝখানে আছে, তোমরা লিখে দেবে পরমাণু, মানে প্রশ্নই লেখা আছে দেখবে জেড পরমাণু ক্রমাঙ্ক। আর নিউক্লিয়াসের ভর হচ্ছে এম। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে আমার নিউক্লিয়াসের ভরের সূত্র, পরমাণুটির নিউক্লিয়াসের ভর মানে হচ্ছে জেড ইন্টু এমপি। পি মানে হচ্ছে প্রোটন, কতগুলো প্রোটন আছে তার প্রোটনের ভর, তাই না? আর পরমাণু সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক দিয়ে গুণ। ধরো একটা প্রোটনের ভর হচ্ছে এমপি, একটা প্রোটনের ভর হচ্ছে এমপি, 10টা প্রোটনের ভর কত হবে? 10 দিয়ে গুণ। 20টা প্রোটনের ভর কত হবে? 20 দিয়ে গুণ। তাহলে জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, তাহলে জেড দিয়ে গুণ করবো, তাহলে প্রোটনের মোট ভর পেয়ে গেলাম, তাই না? এ মাইনাস জেড কেন করেছে? ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করলে আমরা নিউট্রন সংখ্যা পাই। নিউট্রন সংখ্যা, এতগুলো নিউট্রন আছে, এক একটা নিউট্রনের ভর হচ্ছে এম এন, এন মানে নিউট্রন, তাহলে এতগুলো নিউট্রনের ভর কত গুণ করলাম, তাহলে প্রোটনের ভর আর নিউট্রনের ভর যোগ করে দিচ্ছি। এবার এই প্রোটনের ভর আর নিউট্রনের ভর থেকে যদি আমরা নিউক্লিয়াসের স্থির ভর মাইনাস করি, তাহলে সেটা আমরা কী পাচ্ছি? ডেল এম, মানে ভর ত্রুটি পাচ্ছি, ডেল এম এর মান পাচ্ছি। এবার বন্ধন শক্তি ডেল ই, সূত্র হচ্ছে এমসি স্কোয়ার সূত্র। এমসি স্কোয়ার মানে এখানে এম, এটা এম হচ্ছে এইটা, কেমন? এই যে জায়গাটা পেয়েছো তুমি, এম আর সি স্কোয়ার বসিয়ে দিবে, কেমন? চাইলে এই যে লাস্টের এটা না লিখলেও হবে, কেমন? এতটা আনসার। এরপরে 4.9 তড়িৎ ঋণাত্মক, 4.9 অথবা, তাই তো? তড়িৎ ঋণাত্মকতা আমি বলেছি এখানে দেওয়া আছে 4.9 অথবা, তাই তো? আচ্ছা 4.9 অথবা, তাহলে একটা কোশ্চেন হয়তো মোস্ট প্রবলি মিস হয়ে গেছে। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? ক্লোরিন ব্রোমিন ফ্লুরিন আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতা ক্রম। এটা তোমরা করে নিও, প্রবলেম হলে অবশ্যই জানাবে, নেক্সট ক্লাসে আমি দেবো এটা। অথবা দিয়ে প্রশ্ন বলেছে এক্স ওয়াই জেড মৌলগুলি পারমাণবিক সংখ্যা 6 8 10, জেড একটা নিষ্ক্রিয় মৌল। তাহলে প্রশ্নগুলো খেয়াল করো। প্রথম মৌলটা 6 পরমাণু ক্রমাঙ্ক, তাহলে 2,4 ইলেকট্রন বিন্যাস, তারপর 2,8, তারপরে 2,6, তারপর 2,8, 8টা আছে বলেও দিয়েছে নিষ্ক্রিয় মৌল। বলেছে প্রথম প্রশ্ন যে ওয়াই মৌলটির অবস্থান, ওয়াই মৌলের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন, তার মানে 6A শ্রেণীতে আছে মেন্ডেলিভের, আর দীর্ঘ পর্যায় সারণী বলে 16 নম্বর শ্রেণী। এরপরে বলছে যে কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি। যদি আমরা ডান দিকে যাই তাহলে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, কিন্তু নিষ্ক্রিয় মৌলটা ব্যতিক্রম। তাহলে যাই হোক, ওয়াই মৌলটা তাহলে তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। এরপরে আমাদের প্রশ্ন এর সঙ্গে যে কোন মৌলটির এক্স আর ওয়াইয়ের মধ্যে কোনটার আকার ছোট। ডান দিকে গেলে আকার ছোট হয়, তাই না? নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে আকারটা বাড়ে। তাহলে আমার এক্স আছে, তারপরে ওয়াই আছে, ডান দিকে আরও জেড আছে, তাহলে এক্সের থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়, তাহলে আকার ছোট হলো। এক্সের থেকে ওয়াই ছোট, ওয়াইয়ের থেকে জেডে ছোট হওয়ার কথা, কিন্তু জেডটা নিষ্ক্রিয় মৌল, তাহলে আকারটা আবার বেড়ে যায়, তাই না? আকার আবার বেড়ে যায়, তো সব থেকে ছোট হচ্ছে ওয়াই, ওয়াইয়ের আকার সব থেকে ছোট। নেক্সট, কপার তড়িৎদ্বার ব্যবহার
করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ক্রমশ পুরু হয় কেন? ক্যাথোড পুরু হওয়ার কারণ এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকচুয়ালি হয় কি, আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করি তখন আমাদের কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে সিউ বাই পজিটিভ আর এইচ প্লাস দুটো ক্যাটায়ন তৈরি হয়, অ্যানায়ন হিসাবে সালফেট অ্যানায়ন আর ওএইচ মাইনাস তৈরি হয়। এবার এখানে এই দুটো ক্যাথোড দ্বারা আকৃষ্ট হলেও এখানে যেহেতু হাইড্রোজেনের নিচে কপারটা থাকে, অর্থাৎ এইচ প্লাস আয়ন অপেক্ষা সিউ বাই পজিটিভ আয়নের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। তার জন্য সিউ বাই পজিটিভ আয়ন ক্যাথোড থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়। এবার কপার তৈরি হচ্ছে যেহেতু, তাই জন্য ক্যাথোডের পরিমাণটা কিন্তু বাড়ছে, মানে ক্যাথোডের ভরটা কিন্তু বাড়ে। অ্যানোড মান তোমরা পারবে। এরপরে 4.11 SO2 থেকে H2SO4 তৈরি, পর্স পদ্ধতি, কন্ট্যাক্ট প্রসেস, দুটো স্টেপ, এখানে দুটো স্টেপ, টোটাল হচ্ছে 3টে স্টেপ। একটা হচ্ছে সালফার থেকে সালফার ডাইঅক্সাইড তৈরি, তারপর সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড তৈরি। আমি বুঝিয়ে দিয়েছি যে কী করে তোমরা মনে রাখবে, কি মনে রাখবে, বারবার আমি বলছি না। তোমরা আগের যারা ক্লাস দেখেছো তারা খুব আশা করি সবাই খুব সহজে বুঝতে পেরেছো। আগের ক্লাসগুলো অবশ্যই সময় থাকলে দেখে নিও। এরপর লাস্ট আমাদের এখানে ছিল যে লাস্টের প্রশ্ন যে C2H2 মানে অ্যাসিটিলিন, সেখান থেকে আমাদের Br2CH বন্ড, এখানে আমি লেখা জায়গা পাচ্ছি না, নিচে লিখছি CH Br2, এটা আমাদের রূপান্তর করতে হবে। তাহলে রূপান্তর করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা ব্রোমিন জলের মধ্যে দিয়ে পাঠাবো। ব্রোমিন জলের মধ্যে যদি পাঠানো হয় তাহলে যে ট্রিপল বন্ড রয়েছে অ্যাসিটিলিনের, সেই ট্রিপল বন্ডটা ভেঙে ডাবল বন্ড হয়ে যাবে। তাহলে কার্বনের একটা করে হাত খুলে গেল এবং সেখানে একটা করে ব্রোমিন ঢুকে গেল। তাহলে এখানে কি হলো, আমাদের দুটো জায়গায় ব্রোমিন তৈরি হলো। এরপরে আমাদের হচ্ছে যে গ্যাসীয় ব্রোমিন বা তরল ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের বিক্রিয়া কী হবে, দেখো আবার ডাবল বন্ড টাইপের সিঙ্গেল বন্ড হয়ে গেল। তাহলে আরও দুটো হাত উপরে খুলে গেছে, দুটো করে ব্রোমিন ঢুকে গেছে। তাহলে 1 নম্বরে দুটো ব্রোমিন উপরে আর নিচে, তাহলে 1 1। 2 নম্বরে উপরে নিচে দুটো ব্রোমিন, তাহলে 2 2। টেট্রা ব্রোমো, টেট্রা কেন, টেট্রা মানে 4টে ব্রোমিন আছে, তাহলে টেট্রা ব্রোমো ইথেন তৈরি হয়। ভিনিগারের ব্যবহার তোমরা লিখবে মাছ মাংস সংরক্ষণে ভিনিগার ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, ইথিলিন থেকে পলিথিন তৈরি, এটা কোনো একটা সেট আমরা পেয়েছিলাম, একটাই সেটে পেয়েছিলাম, যতগুলো করা হয়েছে একটা সেটাই পেয়েছিলাম। সেটা হচ্ছে যে মানে উচ্চ চাপে ইথিলিনকে, অনেকগুলো ইথিলিন অণু নেব, নিয়ে 150 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আর 1500 থেকে 2000 ATM এত চাপ, এবং এখানে আমাদের অনুঘটক হিসেবে লাগছে অক্সিজেন বা ক্রোমিয়াম অক্সাইড Cr2O3, তাহলেই কিন্তু পলিমার মানে পলিথিন, কেমন, ইথিলিন থেকে পলিথিন এই পলিমারটা তৈরি হয়। আর এলপিজিতে আমাদের দুর্গন্ধযুক্ত গ্যাসীয় পদার্থটির নাম কি, সেটা হচ্ছে ইথাইল মারক্যাপটাইন। এমনি এলপিজি গ্যাসের কোনো গন্ধ নেই, যাতে করে গ্যাস লিকেজ হলে বোঝা যায়, তার জন্য এই দুর্গন্ধযুক্ত পদার্থটা মেশানো হয়, কেমন। তাহলে আজকে আমরা এই যে সেটটা দেওয়া ছিল সেটার আমরা সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা পুরনো ক্লাসগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যেও তোমাদের পর্ষদের যে প্লেলিস্ট আর এবিটির যে প্লেলিস্ট, দুটো প্লেলিস্ট আমাদের ক্রিয়েট করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। সেই দুটো প্লেলিস্ট থেকে তোমরা পুরোনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই দেখে নিও। আর ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে আর বেশি করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে। তাহলে আজকে ক্লাস এতটাই, তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।